সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভায় নোবেল জয়ী তথা বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস অত্যন্ত ব্যস্ত ও প্রভাবশালী সময় কাটিয়েছেন। তিনি ৪৭টির বেশি ইভেন্টে অংশ নেন, বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, সরকার প্রধানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন, জলবায়ু ও প্রকৃতি বিষয়ক প্লেনারি সেশনে বক্তব্য রাখেন এবং ক্লাউস শবের সঙ্গে বিশেষ আলোচনায় অংশ নেন। তখন তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে আন্তর্জাতিক মঞ্চে ব্যাপকভাবে স্বীকৃতি পেয়েছিলেন। কিন্তু 2026-এর দাভোস সম্মেলনে আমন্ত্রণই জানানো হলো না মোহাম্মদ ইউনূসকে। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অফিসিয়াল তালিকায় তার নাম অনুপস্থিত, যেখানে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ বিশ্বের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতি নিশ্চিত করা হয়। ইউনূসের এই অনুপস্থিতি নিয়ে বিশেষজ্ঞ এবং পর্যবেক্ষক মহলের মধ্যে নানান আলোচনা সমালোচনা চলছে। বিশেষজ্ঞদের মতে দাভোসে ইউনূসের আমন্ত্রণ না পাওয়ার পিছনে মূল কারণ হলো বাংলাদেশের সরকার পরিচালনা এবং মানবাধিকার রক্ষায় ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা। গত এক বছরে নির্বাচনের সময়সূচি নিয়ে বিতর্ক, সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ, রাজনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক সম্পর্কে বিশেষ করে ভারতের সঙ্গে উত্তেজনা ডক্টর ইউনূসের পূর্বের সুনাম এবং আন্তর্জাতিক গ্রহণযোগ্যতাকে ক্ষুণ্ণ করেছে। অনেকেই মনে করছেন এই ব্যর্থতার কারণে আন্তর্জাতিক বন্ধু ও সংস্থাগুলির কাছে তার অবস্থান দুর্বল হয়েছে। আরেকটি গুরুত্বপূর্ণ মতামত হলো এবার ডোনাল্ড ট্রাম্পের দাভোসে সশরীরে উপস্থিতি। ট্রাম্প প্রশাসনের সঙ্গে ইউনূসের সম্পর্ক কখনোই ভালো ছিল না, বিশেষ করে ক্লিন্টন পরিবারের সঙ্গে তার ঘনিষ্ঠতার কারণে। ট্রাম্পের প্রভাবশালী উপস্থিতিতে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম হয়তো এমন কোনো আমন্ত্রণ এড়িয়ে গিয়েছে যা রাজনৈতিকভাবে সংবেদনশীল হতে পারে। ডক্টর ইউনূসের এই অনুপস্থিতি তার আন্তর্জাতিক মর্যাদা পরিবর্তনের একটি স্পষ্ট ইঙ্গিত হিসেবে দেখা যাচ্ছে। গত বছর যেখানে তিনি দাভোসের অন্যতম আকর্ষণ ছিলেন, সেখানে এবার তার অনুপস্থিতি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের চ্যালেঞ্জকে আরও স্পষ্ট করে তুলেছে। প্রসঙ্গত, যেখানে ইউনূস আমন্ত্রণই পেলেন না, সেখানে আরও একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বন্ধু বলে সম্বোধন করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই সঙ্গে প্রশংসা। ভারত আমেরিকার বাণিজ্য জট শীঘ্রই কাটতে চলেছে বলে দিলেন ইঙ্গিত। সুইজারল্যান্ডের দাভোসে ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পর্কে সংবাদ মাধ্যমের সঙ্গে আলাপচারিতায় ট্রাম্প বলেন, আপনাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আমি সম্মান করি, উনি একজন অসাধারণ ব্যক্তি, আমার বন্ধু। আমরা দুর্দান্ত বাণিজ্য চুক্তি করতে চলেছি। বলে রাখি, ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য আলোচনা ভেস্তে যাওয়ার পর ভারতীয় পণ্যের ওপর চড়া শুল্ক আরোপ করেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত বছর অগস্টে 50% শুল্ক চাপানো হয়। প্রথমে 25% শুল্কের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারত রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করেনি, এই যুক্তি দেখিয়ে আরও 25% শুল্ক চাপান। ভারত সরকার জানিয়ে দেয় যে গত বছরের ফেব্রুয়ারিতে আলোচনায় বসার পর থেকে দুদেশ বেশ কয়েকবার চুক্তির কাছাকাছি পৌঁছায়। এর আগে ভারতে আমেরিকান রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণের পর সার্জিও গৌড় বলেছিলেন দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা করছে। এর আগে আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর সঙ্গেও ফোনে কথা হয়েছে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ওই আলোচনায় বাণিজ্য, গুরুত্বপূর্ণ খনিজ, পারমাণবিক শক্তি এবং প্রতিরক্ষার মতন ক্ষেত্রে সহযোগিতার উপরে জোর দেওয়া হয়েছিল। ভারত ও আমেরিকা 2030 সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করে $50 বিলিয়ন বেশি করার লক্ষ্যমাত্রাও নিয়েছে। বাণিজ্য অসাম্য কমাতে আমেরিকা থেকে জ্বালানি ও প্রতিরক্ষা সরঞ্জাম ক্রয় বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে নয়াদিল্লি। এই বিষয়ে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, আমাদের মধ্যে বাণিজ্য চুক্তি হয়েছে। ভারত বরাবরই দুটি পরিপূরক অর্থনীতির মধ্যে ন্যায্য ও টেকসই চুক্তির পক্ষে। সেই অবস্থানেই দেশ অনড় রয়েছে। দুজনের মধ্যে 8 বার ফোনে কথা হয়েছে। রণধীর জয়সওয়াল বিদেশ মন্ত্রকের মুখপাত্র কি বলছেন শোনাবো। India and the United States were committed to negotiating a bilateral trade agreement with the US as far back as 13th of February last year, that is. Since then, two sides have held multiple rounds of negotiations to arrive at a balanced and mutually beneficial trade agreement. On several occasions,
we have been close to a deal. The characterization of these discussions in the reported remarks is not accurate. We remain interested in a mutually beneficial trade deal between two complementary economies and look forward to concluding it. Incidentally, Prime Minister and President Trump have also spoken on phone on 8 occasions during 2025, covering different aspects of our wide-ranging partnership. আর কয়েকটা বছর তারপরেই ভারত বিশ্বের শ্রেষ্ঠ আসন নেবে। বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে ভারত। আগামী কয়েক বছরের মধ্যে সম্ভবত 2028 সালের প্রথম দিকে অর্থনীতিতে জাপানকেও ছাপিয়ে যাবে ভারত। সাম্প্রতিক বৈশ্বিক অর্থনৈতিক আলোচনায় আইএমএফ এর প্রাক্তন চিফ গোপীনাথ তিনি ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে পূর্বাভাস দিয়েছেন। দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সভায় 2026 সালের বক্তৃতা দিতে গিয়ে তিনি আত্মবিশ্বাসের সঙ্গে ভবিষ্যৎবাণী করেন। তিনি বলেন, ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হওয়ার পথে। আগামী কয়েক বছরের মধ্যেই সেটা হয়ে যাবে এবং 2028 সালের প্রথম দিকে জাপানকেও ছাড়িয়ে যাবে। তিনি ইন্ডিয়া টুডে গ্রুপের ভাইস চেয়ারপারসন এবং এক্সিকিউটিভ এডিটর ইন চিফ কালিপুরের সঞ্চালনায় একটি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অধিবেশনে বক্তব্য রাখার সময় এই কথা বলেন। তার বক্তব্য নীতি নির্ধারক, অর্থনীতিবিদ এবং জনসাধারণের মধ্যে ব্যাপক আশা জাগিয়েছে। গত কয়েক দশক ধরে বিশ্ব অর্থনৈতিক র্যাঙ্কিংয়ে ভারতের উত্থান সকলের নজর কেড়েছে। আইএমএফ এবং ভারতের নীতি আয়োগের মতো প্রতিষ্ঠানের সাম্প্রতিক তথ্য ও অনুমান অনুসারে ভারত ইতিমধ্যেই জাপানকে ছাড়িয়ে বিশ্বের চতুর্থ বৃহত্তম অর্থনীতিতে পরিণত হয়েছে। এই মাইল ফলক অর্জন করা হয়েছে যখন ভারতের জিডিপি প্রায় $4 ট্রিলিয়ন অতিক্রম করেছে, যা একসময় জাপানের জিডিপিকে ছাড়িয়ে গিয়েছিল। কালিপুরি কি বলছেন শোনাবো। On to you, Geeta. Do you agree with that? Is India's ambition to break into the top 3 a reality? What's your view? Without a doubt, India will become the third largest economy of the world. It's a matter of a few years, unless something catastrophic happens. If you just look at the math in terms of India's growth rate relative to Germany and Japan, it would be very hard to see how India would not get there. And based on current projections, India gets there by 2028. Wow. It could be even sooner than that, depending upon how the revision of the GDP numbers happens at the start of this year, I guess relatively soon, what happens with the rebasing. So that is not the challenge for India. The challenge for India is not about becoming the third largest economy in the world. সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।